হামিদা, আমাকে নুডলস বানিয়ে দাও। সোমা সোফায় বসে ফোন দেখতে দেখতে বলে। হামিদা থালা বাসন মাজছিল। ভাবি, হাতের কাজটা সেরে দিই। আমারটা আগে, হাতের কাজ পরে করবা। সোমা কড়া গলায় বলে। হামিদা তাড়াহুড়ো করে থালা বাসন মাজতে যায়। তখন হঠাৎ আচমকা হামিদার হাত থেকে একটা গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায়। কেঁপে ওঠে হামিদা। কি হলো? কি ভাঙলে তুমি? মা, দেখে যাও, তোমার ছেলের বউ সব ভেঙে চুরে ফেলছে। সোমা আসমাকে ডেকে বলে। আসমা তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। হামিদা ভয়ে কাচুমাচু হয়ে যায়। অলক্ষী, ছোট লোক কোথাকার, সব ভেঙে ফেল। আমার সংসারটাকে তো পথে বসাতেই এসেছিস আমার বাড়িতে। বাবা হচ্ছে ভিখারি মিথ্যাবাদী, আর মেয়ে অলক্ষী। কপাল পড়েছে আমার, তাই তো এই মিথ্যাবাদীদের চোখে ধরেছিল, রাস্তা থেকে তুলে এনেছি। মা, আমি শুধু একটু নুডলস রান্না করতে বলেছিলাম, তাতেই রাগ করে গ্লাস ভেঙে ফেললো। না না ভাবি, এমনটা নয়, আমি তাড়াহুড়ো করতে গিয়ে। কি এমনটা নয়? এমনটাই করেছো তুমি, খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, কাচ্চোর কোথাকার। আহারে, এই গ্লাস সেট তো আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। নিজে তো বাবার বাড়ি থেকে একটা পয়সা আনার মুরুদ নেই, সে তো অন্যের বাবার বাড়ির জিনিস ভাঙবেই। ছোট লোক কি না? আবার তেজ দেখো, সামান্য নুডলস রান্না করতে বলে গ্লাস ভাঙে। সাহস দেখে বাঁচি না। তোর বাবার বাড়ি টাকায় কিনেছিলাম এগুলো? ধান্দাবাজ বাবার মেয়ে হয়ে আবার তেজ দেখানো হয়? লজ্জা নাই তো একটু? আমি হলে তো লজ্জায় মুখ দেখাতে পারতাম না, গলায় দড়ি দিতাম। আমার অসুস্থ বাবাকে নিয়ে বলবেন না মা। দেখছেন মা কিভাবে কথা বলে আপনার সাথে? আস্ত বেয়াদব এই মেয়ে। বাবাকে কিছু বলবো না? বিয়েতে 3 লাখ টাকা 2 ভরি গহনা দেওয়ার কথা ছিল, কই সে টাকা তো পেলাম না। টাকার জন্যই বিয়ে করালো, আমার টাকাটাই মেরে দিল। আমাদেরই ভুল হয়েছে, টাকা হাতে নিয়ে বিয়ে পড়ালে এই দিন দেখতে হতো না। টাকার টাকা গেল, আর অলক্ষকে সারা জীবন ঘাড়ের উপর বসিয়ে খাওয়াতে হবে। সে আবার তেজ দেখাবে, আমার সাথে বেয়াদবি করবে। ইচ্ছে তো করে চুল ধরে বাড়ি থেকে বের করে দেই, কিন্তু মানুষ তো, তাই পারি না, সব সহ্য করি। আসমা রেগে বলে। সোমা মিটমিট করে হাসতে থাকে। হামিদা মাথা নিচু করে কাঁদছে। আজকে তোর খাওয়া বন্ধ। খাওয়ার বেলা তো 1 গামলা ভাত একবারই খেয়ে ফেলিস, আজকে খাবি না। না খেয়ে গ্লাসের টাকা উসুল করবি। বাবার বাড়ি থেকে তো আর আনতে পারবি না, বাবাই তো তোর পথে বসেছে। ছোট লোকের বাচ্চা কোথাকার, যত সব, আমার ঘাড়ি চাপতে হলো এর। আসমা বকতে বকতে চলে যায়, তার পেছন পেছন সোমাও যায়। হামিদা কাঁদতে কাঁদতে ভাঙা গ্লাসের কাজ তুলতে থাকে। হামিদার বর আরিফ পুলিশে চাকরি করে, সে অন্য জেলায় থাকে। হামিদার বিয়ে হয়েছে কয়েক মাস হলো। বিয়ের 15 দিন পরে আরিফ চলে গেছে তার কাজে। আরিফ চলে যাওয়ার পর থেকেই হামিদার উপর অত্যাচার শুরু করেছে শাশুড়ি আর যা। বিয়েতে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন আসমা। হামিদার বাবা রাজি হয়েছিল। এই যৌতুকের কথা আরিফ জানে না, কিন্তু পরে হামিদের বাবা অসুস্থ হয়ে যাওয়াতে টাকা শোধ করতে পারেনি। হামিদা নুডলস রান্না করে বড় জায়ের রুমের সামনে যায়। ভাবি, আসবো? আপনার নুডলস রান্না করেছি। দরজার বাইরে থেকে নক করে বলে হামিদা। আমার এখন খেতে ইচ্ছে করছে না, সোমা রুম থেকেই বলে। তাহলে এই নুডলস কি করব? ফেলে দাও। ফেলে দিলে যদি মা বকে? বকবে না। হামিদা নুডলসের বাটি নিয়ে আবার কিচেনে চলে যায়। 2টো ডিম দিয়ে রান্না করা নুডলস ফেলে দিতে ইচ্ছে হয় না হামিদার, তাই নিজেই খেতে থাকে। তখন রান্নাঘরে পানি নিতে আসে আসমা। ছোট লোকের বাচ্চা, তোকে আমি খেতে না করেছিলাম, আর তুই নুডলস রান্না করে খাচ্ছিস? চমকে ওঠে হামিদা, ভয়ে জমে যায়। বাপের ঘরে থেকে তো এসব চোখেও দেখিসনি, এখন দেখে লোভ সামলাতে পারছিস না? খা খা, সব খেয়ে ফেল, আমাদেরও রক্ত চুষে খেয়ে নে। ছোট লোক ঘরে এনেছি, সে তো এখন আমার সংসার ধ্বংস করবেই। খেয়ে সাবার করে দেবে আমার সব, রাক্ষসী। আহাজারি করতে করতে বলে আসমা। তখন শ্বশুর মশাই আর ভাসুর আসে। হামিদা মাথা নিচু করে কাঁদছে। কি হয়েছে মা? রাকিব আর আফজাল রান্নাঘরে এসে বলে। কি হয়নি বল? এই মেয়েটা সকাল থেকে 5টা ডিম খেয়ে নিয়েছে, মাছ মাংস রান্না করে আগে নিজে খেয়ে নেয়। এসব কি বাড়ির বউরা করে? মানছি বাবার ঘরে ভাতটাও ঠিক মতো জুটেনি, তাই বলে এখন আমার সংসারে সব খেয়ে নেবে? আসমা নালিশ দিয়ে বলে। লজ্জায় কান গরম হয়ে ওঠে হামিদার। শ্বশুর আর ভাসুরের সামনে খাওয়ার খোঁটা দিল। বাবার ঘরে থেকে সারাক্ষণ মা খাওয়ার জন্য বকতো, আর এখন এখানে এসে সামান্য একটু নুডলস খাওয়াতে এত কথা, কত মিথ্যে কথা বানিয়ে বলল। খেয়েছে ভালো হয়েছে, আরও খাবে। মাছ মাংস তো আমি কম আনি না, এটা নিয়ে কোনো কথা না। বেশি কথা বলো তুমি আসমা, আমি এটা পছন্দ করি না। আসমা হামিদার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে চলে যায়। মায়ের কথাই কিছু মনে করো না, আগেরকার দিনের মানুষ তো। আমি জানি মা, যৌতুকের টাকার জন্যই তোমার শাশুড়ি তোমার সাথে এরকম ব্যবহার করে। ভীষণ লোভী মহিলাটা। আল্লাহ যে ওকে কি শাস্তি দেবে আল্লাহ জানে। সোমাকে ডাক্তার বলেছে সে কোনোদিনও মা হতে পারবে না, এই জীবনে তার সন্তানের মুখ দেখা হবে না। আর আসমা চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে, সে আর হাঁটাচলা করতে পারবে না। তার বাঁ পাশটা প্যারালাইজ হয়ে গেছে, কথাও বলতে পারে না। দুজনেরই তেজ কমে যায়। কথায় কথায় হামিদাকে অপমান করো তো দূর, কথাই বলে না এরা, সারাক্ষণ চুপচাপ থাকে।
হামিদা চা বানিয়ে সোমাকে দিতে যায়। সোমা উদাস হয়ে খাটে বসেছিল। ভাবি, আপনার চা। সোমা হামিদার দিকে তাকায়। আমাকে ক্ষমা করে দিও হামিদা, তোমাকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, তার প্রতিদানে আমি চরম শাস্তি পেলাম। এটা আমার প্রাপ্য ছিল, আমাকে মাফ করে দিও। হামিদার হাত ধরে কেঁদে বলে সোমা। হামিদা সোমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। কান্না করেন না ভাবি, আমি আপনার উপর রেগে নেই, আল্লাহ চাইলে আবার সবটা ঠিক করে দেবে। তারপর শাশুড়ির জন্য চা আর বিস্কুট নিয়ে যায়। শাশুড়ি পাশে বসে গরম চায়ে বিস্কুট ডুবিয়ে ফু দিয়ে শাশুড়ির মুখের সামনে ধরে। আসমা 2 চোখ দিয়ে পানি পড়তে থাকে। হাউ হাউ করে কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে কথা বের হয় না। হামিদা মাথায় হাত বুলিয়ে দেয়। আসমা বলতে চাইছিল, আমাকে ক্ষমা করে দিস মা, খুব অন্যায় করেছি তোর সাথে, মিথ্যে অপবাদ দিয়েছি, তাই আল্লাহ আমার কথা বলার শক্তি কেড়ে নিয়েছে, আমাকে পঙ্গু বানিয়েছে। আল্লাহ কাউকে ছাড় দেয় না। আঁকি বাজারের ব্যাগ এনে ঈশানের সামনে বাড়িয়ে পড়ল। নাও ধরো। ব্যাগ দিয়ে আমি কি করব? ব্যাগ দিয়ে মানুষ কি করে? সতেপাতি আনে, আমিও তার জন্য দিচ্ছি। হ্যাঁ, কি বললো? আমি পারবো না, আমার শরম করে। বউর বাপের বাড়ি যখন বসে বসে ঘর জামাই থেকে খাচ্ছ, এবেলে শরম করে না? তুমি কিন্তু খোটা দিচ্ছ আখি। এখন বাজারে না গেলে আরও দিব, দিতে দিতে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। এই বাড়িঘর ছাড়া ছেলেটাকে বিয়ে করার সময় মনে ছিল না? তখন তো খুব করে বলেছিলে তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না। আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার নিজস্ব বাড়িঘরে নেই, আমার মতো ছেলের জন্য নিজের জীবন নষ্ট করো না। কাঁদতে কাঁদতে আমার শার্ট ভিজিয়ে ফেলে কি বলেছিলে? তুমি বলে চলবে, দরকার হলে আমার বাড়িতে ঘর জামাই থাকবে, তাও আমাকে চাই। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে তোমায় ভালোবেসেছিলাম, আমার জীবনটা বাঁশপাতা বানিয়ে দিলে। এখন আফসোস করে লাভ নেই, এই ভাদামের সাথেই তোমাকে থাকতে হবে। হ্যাঁ, আফসোস করে কী লাভ? দোষ তো আমার নিজের, কাউকে দোষারোপ করতে পারবো না। কেন যে তোমাকে বিয়ে করলাম? বাবা বলেছিল এই অপদার্থ ছেলে থেকে বহুগুণ ভালো ছেলে আমাকে এনে দেবে, তার কথা শুনিনি, জিদ ধরে বসেছিলাম এই অপদার্থ ছেলেকে আমার লাগবে, তার মাসুল খুব ভালো করে দিতে হচ্ছে আমায়। ভুল করেছ, মাসুল দিতেই হবে, কি আর করার বলো। বান্ধবীরা দেখা হলেই মুখ টিপে টিপে হেসে জিজ্ঞেস করে, কিরে আখি, শুনলাম তুই ঘর জমায় থাকিস? সবার কপালে সুখ হয় না, আমাদের দেখ, আমার স্বামী নিজস্ব 4 তলা বাড়ি আছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? শুনবে না, এরা বান্ধবী নামের কলঙ্ক। এরা আসি তোমাকে পিন মেরে কথা শোনাতে। শোনাবেই তো, শোনানোর কাজ করে নিয়েছি আমি। এখন ওদের দোষ কি? আজকাল কেউ কাউকে খোঁচা মারার বিষয় পেলে ছেড়ে দেয় নাকি? তোমার বাবাকে বললাম উত্তরের ফ্ল্যাটটা আমার নামে লিখে দিক, তাহলে তার ঘর জমে থাকি না। কি বলো তুমি? না মানে আমার নামে লিখে না দিক, তোমার নামে লিখে দিতে পারে, তোমার মানেই তো আমার। এ আসে রাতের ঘুম হারাম করো না, এবার কি বাজারটা করে আনো। তোমাকে বললামই তো বাজার করতে আমার শরম করে। আখি তেতো গলায় বলে উঠল, বাজার করতে শরম করবে কেন? তুমি কি বাজারে নতুন বিয়ে করতে যাচ্ছ নাকি? না। তাহলে তো শরম আসে কোথা থেকে শুনি? শ্বশুরবাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করতে যখন শরম করে না, তাহলে বাজার করতে গিয়ে কিসের শরম? তুমি আমায় অপমান করছো। আরও করবো না গেলে। দাও ব্যাগ দাও, পাপ করেছি বিয়ে করে, এখন পুণ্য করে সে পাপ গোছায়। ঈশান তেড়ে মেড়ে ব্যাগ নিয়ে দরজা অব্দি গিয়ে ফিরে এলো। মুখ কাচুমাচু করে বলল, আখি কি হয়েছে? বাজার করতে পাঠাচ্ছ, টাকা দিবে না? ওরে আল্লাহ, একদিন একটু বাজার করে খাওয়াতে পারবে না? সে টাকাও আমার বাপে দিতে হবে? কাকে বিয়ে করলাম আমি? আমার হাতে এখন টাকা নেই। থাকলো কবে? তুমি টাকাটা দিয়ে দাও না। সামনের বার সত্যি বলছি, আমি নিজের টাকায় বাজার করে খাওয়াবো। সামনের বার আসতে আসতে বোধ হয় আমি কবরে চলে যাব। ঈশান অনুরোধের সুরে বলল, প্লিজ বউ, এবারের মতো বাঁচিয়ে দাও। আসলেই বাদামে বিয়ে করেছি আমি। কপট ট্রাক দেখিয়ে আঁখি টাকা বের করে ঈশানের হাতে দিল। নাও, এবার বাজারে না আমায় ধন্য করো। মানুষের কথা কম শোনাবে না। বিয়ের পর স্বামীর জন্যই বাপের কাছে হাত পেতে টাকা চাইতে হয়। আরও কত কিছু করতে হবে তোমার জন্য। এর থেকে কানা লুলা খোড়া অচল লোকে বিয়ে করলে আমার রক্ষা হতো। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, এখন ঘা সারাতে হবেই। এই বিষয়টা আগে বোঝা উচিত ছিল তোমার। তোমাকে ভালোবাসাই আমার জীবনের সব থেকে বড় ভুল। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। কিছুই করার নেই, এটাই বাস্তব। তোমার বাস্তবের খেতা ফুরি, চোখের সামনে থেকে দফা হও। কি কি আনবো বলে দিলে না? তোমার যা খুশি তাই এনো। আঁকি মুখটা ঝামটা মেরে চলে গেল। ঈশান কিছু সময় দাঁড়িয়ে থেকে বাজারের দিকে রওনা দিল। দুপুরে খেতে বসেছে ঈশান ও তার শ্বশুর মোহাম্মদ আলী। আঁকি ও তার মা সাবিনা আক্তার খাবার পরিবেশনের তদারকি করছে। তোমার চাকরি কেমন চলছে? শ্বশুরের কথা বুঝতে না পেরে ঈশান খাওয়া রেখে কপাল কুঁচকে একবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, জি আব্বা। কপাল কুঁচকাচ্ছ কেন জামাই? তোমার চাকরির খবর জিজ্ঞেস করলো, বলো।
তোমার চাকরির খবর জিজ্ঞেস করলাম। এখনো হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। হয়ে গেলেই ভালো, একটা নতুন বাসা দেখা শুরু করো। কেন আব্বা, কিরকম কথা? বউকে নিয়ে আলাদা বাসায় উঠতে হবে না? আগে চাকরি পাই, তারপর না হয় বাসা খুঁজবো। আগে থাকতে খোঁজা আরম্ভ করো। জিনিসপত্রের যে দাম বেড়েছে, এর সাথে বাড়ি ভাড়াও হুড়হুড় করে বাড়বে। নতুন বাসা কি দরকার? আমরা এখানে ভালো আছি। শুধু শুধু বাসা ভাড়া দিয়ে টাকা নষ্ট করার কি দরকার আছে বলুন? আপনার এত বড় ফ্ল্যাট বাসা, আপনারা একা দুজনে থাকেন, আমরা আপনাদের সাথে সামিল হলাম। আপনার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। আপনার এত এত উপার্জন কে খাবে বলুন? আপনাদের ছেলেও নেই। আমি ছেলের মতো। ছেলের মতো কি, আমি আপনাদের ছেলেই। সারা জীবন শ্বশুরের উপার্জনে চলবে? তুমি কি আজীবন এই বাসায় ঘর জমায় থাকার নিয়ত করেছ? বিষয়টা তা নয়, আপনাকে বুঝিয়ে বলি মা। শ্বশুর আব্বা মারা গেলে তার এত এত সম্পত্তি কে দেখবে বলুন? ছেলে মানুষ বলতে আমিই আছি। চাকরি বাসা ভাড়া করার কি দরকার? শুধু শুধু টাকা খরচ। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মোহাম্মদ আলী সাহেব মেয়ের দিকে তাকিয়ে কটমট জবাবে বলল, আমি আগেই বলেছিলাম এই ছেলে 1 নম্বরের অপদার্থ। আমার কথা শুনলি না। একে না পেলে মারা যাবে, প্রয়োজন হলে বিষ খাবে। এর থেকে 1000 গুণ ভালো ছেলে আমি তোর জন্য এনে দিতাম। কত বড় বড় ঘর থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, তোর মুখের দিকে তাকিয়ে এই গর্দবের সাথে বিয়েতে রাজি হয়েছি। আব্বা, ওকে বইগেন না। ওর সিদ্ধান্ত নিয়ে আজকাল ও নিজে আফসোস করে। আপনি আফসোসের পরিমাণ বাড়ালে যে কোনো সময় আবার বিষ খেয়ে বসতে পারে। তুমি চুপ করো, বাবার সাথে সুর মিলে ভালো স্বাস্থ্য হবে না। কি শুরু করলে বলো তো? খেতে বসে এত কথার কি দরকার? পরে বললেই তো পারো। সবাই চুপ হয়ে গেল। আখির চোখটা টলমল করছে। তা দেখে সাবিনা আক্তার মেয়ের হাত ধরে চোখ দিয়ে আশ্বস্ত করল। মোহাম্মদ আলী সারা রুম পায়চারি করছেন। সাবিনা আক্তার খাটে বসে বসে স্বামীর মতিগতি লক্ষ্য করছেন। হঠাৎ পায়চারি থামিয়ে হুঙ্কার দিয়ে বলল, তোমরা মেয়ের জন্য এমন ছেলেকে আমার সহ্য করতে হচ্ছে। আসপর্দা দেখেছ? আমাকে বলে চাকরি করলে কি হবে? আমার এত টাকা কি আমি ওর জন্য জমিয়েছি? কি আরম্ভ করলেন? একটু চুপ করে এখানে বসুন, আপনার প্রেশার বেড়ে যাবে। এ আপদ আমার ঘর থেকে না নামলে প্রেশার আমার এমনি কমবে না। মানুষ মেয়ে বিয়ে দিয়ে দায়িত্ব থেকে বেঁচে যায়, আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। জামাই সহ মেয়ের দায়িত্ব নিতে হচ্ছে। কিছুদিন পর নাতিন নাতিন খরচ আমাকেই চালাতে হবে, তার 14 গোষ্ঠী শুদ্ধ সব আমাকে সামলাতে হবে। ভেবেছিলাম মেয়ের বিয়ে দিয়ে এবার স্বস্তি নিঃশ্বাস ছাড়ব। আমার কপাল দেখো, স্বস্তি নিঃশ্বাস তো দূরে থাক, অস্থিরতায় যান শেষ। যা হওয়ার হয়ে গেছে, এখন আমি বা আপনি কি তা বদলাতে পারবো? পারলে ভালোই হতো। মেয়েটাকে পই পই করে মানা করেছিলাম, এমন ছেলেকে বিয়ে করার দরকার নেই। তোমার মেয়ে শুনল না আমার কথা, আমাকে উল্টো মরে যাওয়ার ধমকি দিয়ে বিয়ে করেই ছাড়লো। এবার মজা বুঝুক। ভালোবাসবি ভালো কথা, ভালো ছেলে দেখে করবি, তা না করে একটা অপদার্থ ছেলেকে বেছে নিল। আর ছেলের কথা কি বলবো? সে বড়লোক মেয়ে পেয়ে ফাঁসি নিয়েছে। সামনে থেকে হাত খরচের 1 টাকাও দিব না আমি। বিয়ে হয়েছে, হাত খরচ স্বামী থেকে নেবে। তার স্বামী কিভাবে দিবে, কোথা থেকে দিবে সে জানে। আমার এত যন্ত্রণা ভালো লাগে না। আমি স্বস্তিতে 2 চোখের পাথা বন্ধ করে কবরে যেতে চাই। মোহাম্মদ আলীর আগে গজগজ করছে। সাবিনা আক্তার দীর্ঘশ্বাস ছাড়লেন। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তিনিও শঙ্কায় আছেন। গাল ফুলিয়ে বসে আছে আখি। ঈশান বেশ কয়েকবার গলা ঝেড়ে কাশি দিলেও আখির দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। পাশে বসে বউর হাতটা কোলে নিয়ে ঈশান বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাগবে না তোমার সারপ্রাইজ? সত্যি তো? হ্যাঁ সত্যি। সারপ্রাইজের কোনো দরকার নেই। তুমি বরং একটা চাকরি ও বাসা ভাড়ার চেষ্টা করো, তাতে আমি খুশি হব। তোমার আমাকে বিয়ে করে খুব আফসোস হয়, তাই না? হ্যাঁ, অনেক আফসোস হয়। নিজের কপাল চাপড়ে ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে। দেখলে তো তোমার ভালোবাসা কতটা খাঁচ্ছিল। আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে তুমি এখন আফসোস করে যাচ্ছ। এসব আজারের কথা শোনার সময় নেই আমার। তোমার কাজ থাকতে না পারে, আমার আছে। আমি এখন ঘুমাবো। ঝাটকা মেরে নিজের হাত ছাড়িয়ে আঁখি শুয়ে পড়ল। ঈশান এক পলক সেদিকে তাকিয়ে মাথা নুইয়ে ফেলল। মা, তোমার জামাই তোমাকে কিছু বলে গেছে? না রে মা, ঈশান কখন গিয়েছে আমি বলতেও পারি না। সকাল থেকে মানুষটা বাসায় নেই, রাত হতে চলল, তবুও কোনো খবর নেই। কল দে। বিকেল থেকে কল দিয়ে যাচ্ছি, মোবাইলও বন্ধ। মাঝে মাঝে বাসায় থাকে না, সকালে গিয়ে বিকেলে চলে আসে। আমি ভেবেছিলাম তেমনই হবে। বিকেল ফুরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত, কোনো খোঁজখবর নেই। আমার ভয় করছে মা, কোনো বিপদ হলো না তো? আল্লাহ কর, বাজে চিন্তা মাথায় আনিস না। আগে চিন্তায় ছটফট করছে। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। দেখ জামাই এলো নাকি? হ্যাঁ দেখছি। আখি প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে হতবাক। ঈশান ফর্মাল গেট আপে ক্লান্ত দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিল এতক্ষণ? সকাল থেকে লাপাত্তা হয়ে গেছো। তোমার মোবাইলের কি হয়েছে? কল দিতে গিয়ে হয়রান হয়ে গেছে, বন্ধ কেন বলছে? ভেতরে ঢুকতে দাও, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেব। 1 গ্লাস পানি এনে দিবে? জামাই এসেছো? কোথায় ছিলে সারাদিন? আমরা চিন্তা করতে করতে শেষ।
বলছি মা, একটু জিরিয়ে নেই। ঈশান ক্লান্ত দেহটাকে টেনে রুমে নিয়ে গেল। ধপ করে খাটে শুয়ে হাত পা ছড়িয়ে দিল। আকি পানির গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকে বলল, তোমার জন্য চিন্তা হয় আমার। একটা কল দিয়ে বলে দিতে পারতে তুমি কোথায় ছিলে। আমি দুশ্চিন্তা করতে করতে ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশান গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে বলল, কাজে গিয়েছিলাম। কি কাজ? চাকরি পেয়েছি। আকি বিস্ময়ে চোখ প্রায় কোটর থেকে বের করে চেঁচিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। আমি দেখি কিছু বললে না। গতকাল বলতে চেয়েছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু তুমি শুনতে যাওনি। সরি, আমার মাথা ঠিক ছিল না। কি থেকে কি বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। 2-3 দিনের মধ্যে আমরা নতুন বাসায় উঠব। আজকে অফিস শেষে বাসা দেখতে গিয়েছিলাম, তাই এত দেরি হলো। আঁখি খুশি মনে স্বামীকে জড়িয়ে ধরল। তোমায় কত শত কথা বলেছি, মাফ করে দিও। আরে পাগলি, সমস্যা নেই। এখন তুমি বুক ফুলিয়ে বলতে পারবে তোমার স্বামী অপদার্থ নয়। আঁখি ফিক করে হেসে ঈশানের বুকে মৃদু কিল বসিয়ে দিয়ে বলল, আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে। দাঁড়াও, মাকে খবরটা দিয়ে আসি। বাবাকেও কল করে বলবো আমার স্বামী চাকরি বাসা দুটো জোগাড় করে ফেলেছে। এখন আর তাকে অপদার্থ বলতে পারবে না। আঁখি ছুটল মায়ের কাছে, ঠোঁটে তার এক টুকরো প্রশান্তির হাসি। অবশেষে সে নিজের নামের পাশ থেকে ঘর জামাই ট্যাগটা উঠাতে পেরেছে।